আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আগের দিনের কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা শুরু করব কার্য শক্তির প্রাথমিক ধারণা। আমরা আগের দিন জেনেছিলাম বল কাকে বলে। বল কাকে বলে না, বল হচ্ছে বাইরে থেকে এমন কিছু জিনিসকে প্রয়োগ করা হচ্ছে যার ফলে কোনো স্থির বস্তু সচল বা সচল করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আর কি জানা হয়েছিল না, কোনো গতিশীল বস্তুকে স্থির করা হবে কিংবা স্থির করার চেষ্টা করা হবে, এই দুটো জিনিস আমরা বলের সংজ্ঞা থেকে পেয়েছিলাম। তো সেই একটা জিনিস আমরা সেইখান থেকে পেয়েছিলাম বলের সংজ্ঞা থেকে, যে যখন কোনো আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগের ফলে কিন্তু সেখানে আমরা কি জেনেছিলাম না, কোনো কিছু একটা কাজ করা সম্ভব হয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে কাজ করতে হলে বা কাজের প্রয়োজন হলে সেখানে কিন্তু বল কথাটা চলে আসে, বল প্রয়োগ করতে হয়। যেই রকম আমি একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে, যে যখন কোনো আমরা মনে করো টেবিলের ড্রয়ার টানছি, তাহলে আমরা কি করছি, হাত দিয়ে ড্রয়ারটাকে টানছি, কিংবা কোনো ড্রয়ারকে যখন ঠেলছি তাহলে সেখানে কি করা হচ্ছে না, বল প্রয়োগ করে কাজটা করা হচ্ছে, এইটা আমরা কিন্তু বুঝতে পারছি। তাহলে কার্য মানে কি বা কাজ মানে কি, সেটা যদি আমরা প্রকৃতপক্ষে বলতে চাই বা বুঝতে চাই জিনিসটা, তাহলে একটু অন্যরকমভাবে আমি একটু বলি। যেই রকম আমার সামনে আছে একটি বড় কাঠের বাক্স, আর একটা রয়েছে ছোট কাঠের বক্স। আমি দেখো দুটোকে একই তলে রাখার চেষ্টা করছি, অর্থাৎ তলটা হচ্ছে একই। এইবারে আমি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দুটোকে নিয়ে যাচ্ছি। কোন দূরত্ব পর্যন্ত? এইখানে দেখো একটা স্কেল আছে, স্কেল পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি ঠেলছি ডান হাত দিয়ে, ডান হাতে ঠেলে আমি কতদূর পর্যন্ত নিয়ে যাচ্ছি? ওই স্কেল পর্যন্ত। বেশ, আর একটি ছোট যে বক্স ছিল কাঠের বক্স, সেটাকেও আমরা নিয়ে যাচ্ছি ঠেলে কতদূর পর্যন্ত? স্কেল পর্যন্ত। এই যে দুটো ঘটনা আমি দেখালাম, দুটো ঘটনাতে দেখো আমি যখন বড় কাঠের বক্সটাকে প্রাথমিক স্থান থেকে অন্তিম স্থানে নিয়ে গেছি, সেখানে কিন্তু আমার একটু কষ্ট বেশি হয়েছে। আর যখন আমি ছোট একটা কাঠের বক্সকে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু আমাকে একটু কম বল প্রয়োগ করতে হয়েছে। তার মানে এইখানে আমার কাজটা বেশি হয়েছে প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে কাজটা আমার কম হয়েছে। তাহলে কার্যের আমরা পরিমাপ এখান থেকে করতে পারি, একটু পরে করছি। আচ্ছা, আমি একটা তোমাদের ছবি দেখাই। ছবিতে দেখো কি আছে, সমান সংখ্যক বইয়ের ব্যাগ একবার তুলছে কিসে? চেয়ারে, আর একবার তোলা হচ্ছে কিন্তু একটা এতে দেখানো হয়েছে আলমারিতে তোলা হচ্ছে। তাহলে যখন আমরা চেয়ারের উপর তুলছি ব্যাগগুলো, সমসংখ্যক ব্যাগ, তখন কিন্তু লোকটা খুব সহজে তুলতে পারছে, ছবি থেকে আমরা বুঝতে পারছি। আর যখন আলমারিতে তুলছে, দেখো বেশ তার কোমরটি বেঁকে গেছে, মানে কষ্ট বেশি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তার মানে কাজ তাকে বেশি করতে হচ্ছে, এটা কিন্তু ছবি থেকে আমরা বুঝতে পারছি। তার মানে কি বলতে পারি এখানে, যে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু সরণ কম বেশি হচ্ছে, অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষ ব্যাপারটা তোমরা পড়বে আরও বিশদভাবে পরের ক্লাসে হয়তো, বা পড়ে অনেকে জানতে পারো, যে যখন আমরা পৃথিবীর তো একটা টান রয়েছে, পৃথিবীর টানকে ছাড়িয়ে যখন আমরা কোনো বস্তু নিচ থেকে উপরে তুলি, পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে কোনো বস্তুকে টানবে, এটাকে আমরা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বলে থাকি। সেটা পরে জানবে, এটা আমি আর বিশেষ বলছি না। তো দেখো প্রথম ক্ষেত্রে কি হয়েছিল, প্রথম ক্ষেত্রে যখন আমরা চেয়ার উপর তুলছিলাম, ওখানে আমাকে কম বল প্রয়োগ করতে হয়েছে, কম উঁচুতে তুলতে হয়েছে বলে। আর পরের ক্ষেত্রে আমরা যখন আলমারিতে তুলছি,
তখন ওখানে বেশি অভিকর্ষের বিরুদ্ধে বেশি উঁচুতে তুলতে হয়েছে, বলটাকে আমাকে বেশি প্রয়োগ করতে হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাজটা কম হচ্ছে, তার জন্য কম কষ্ট হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আলমারিতে তোলার ফলে কাজটা বেশি হচ্ছে। এইখানে অনেক কিছু ব্যাপার আছে, অভিকর্ষের বিরুদ্ধে কাজ বা অভিকর্ষের সাপেক্ষে কাজ, যদি আমরা উপর থেকে নিচে ফেলি সেটা অভিকর্ষের দিকে কাজ হয়, সেগুলো আমি যাচ্ছি না। আমি আগের ঠিক ঘটনাটায় ফিরে আসছি আবার। দেখো যে দুটো কাঠের বক্স ছিল, প্রাথমিক থেকে অন্তিম অবস্থায় আমি নিয়ে গেছি। অন্তিম অবস্থায় নিয়ে যাওয়ার ফলে তার একটা কি হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে প্রাথমিক থেকে অন্তিমে, অর্থাৎ সরলরৈখিক একটা তার পদ অতিক্রম করা হয়েছে, অর্থাৎ এখানে একটা তার সরণ হয়েছে। এবং সেই সরণটা হয়েছে কিসের জন্য, না বল প্রয়োগ করা হয়েছে বলে। ঠিক তো? তাহলে বল প্রয়োগ করেছি বলেই কিন্তু সরণ হয়েছে। কিন্তু তারপরে আমরা বললাম যে এইখানে তাহলে কাজও হয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে বল প্রয়োগ করলে কি সবসময় কাজ হয়? আমি মনে করো দেওয়ালকে যদি ঠেলি, আমি তো বল প্রয়োগ করছি, কিন্তু দেওয়াল কি সরে যায়? তাহলে ওখানে সরছে না। তাহলে এইটাকে আমরা কিন্তু তখন কাজ হয়েছে বলে বলতে পারবো না। বেশ এরকম কিছু অনেক ঘটনা রয়েছে যেখানে কিছু আমরা দেখতে পাই যে কাজ হচ্ছে, আর অনেক কিছু ঘটনা রয়েছে যেখানে কাজ হচ্ছে না আমরা দেখতে পাই। তো এইখানে একটা শুধু আমি তোমাদের একটা কথা বলতে চাই, একটা ভাষা জাস্ট তোমরা মনে রাখো, যে যেখানে আমরা বল প্রয়োগ করি কিন্তু কাজ হয় না তাকে বলা হয় কার্যহীন বল। কেমন? আবার টার্মটা বলছি, কার্যহীন বল। কার্যহীন বল কাকে বলা হবে, না যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, সে যে কোনো কারণেই হোক, সেটা তোমরা পরে জানবে, বিশদ অনেক কিছু ব্যাপার রয়েছে যে কার্যহীন বল কেন বলা হয় বা কী ব্যাপার, সব ধর্মটর্ম। আমি জাস্ট এইটুকুই বলছি তোমাদের যে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, বল প্রয়োগ করলে যদি সরণ না হয় বা অন্য কিছু ঘটনা যদি থাকে, হ্যাঁ, কাজ যদি না হয়, তখন সেটাকে আমরা বলবো কার্যহীন বল। কেমন? এবার একটু কার্যের পরিমাপ করে নেওয়া যাক। একটু যা ছোট একটা সমীকরণ বলবো, তোমাদের ক্লাসের মতনই সমীকরণ, ছোট্ট একটা সমীকরণ। সেই সমীকরণের সাহায্যে কার্যের পরিমাপটা আমরা কিন্তু করতে পারি। কেমন? কার্যের পরিমাণ মানে আমরা বলতে পারি প্রযুক্ত বলের মান গুণিতক প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর সরণের পরিমাণ। কার্য মানে আমরা ইংরেজিতে বলি ওয়ার্ক, সেই হিসেবে আমরা এখানে বলছি ডাব্লিউ। আর প্রযুক্ত বল মানে এখানে কিন্তু খেলার বল বা ফুটবল নয়। বল মানে আমরা যেটা পদার্থবিদ্যার ভাষায় বা বিজ্ঞানের ভাষায় জানি, বল মানে হচ্ছে ফোর্স, মানে এফ, সেই হিসেবে আমরা ব্যবহার করছি। আর প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর সরণটাকে আমরা ডি বলছি। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু পাচ্ছি এফ ইন্টু ডি, অর্থাৎ কার্যের পরিমাণ সমান হলো প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর সরণ। আচ্ছা, এবারে এইখান থেকে আমরা কিন্তু একটা ছোট এককও পেয়ে যাই, কার্যের একটা একক, যেটাকে আমরা বলি কি কার্যের এসআই একক বা ব্যবহারিক যে একক, সেটা হচ্ছে জুল। জুল মানে তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা বলেছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, এফ মানে হচ্ছে কি বল, অর্থাৎ আমরা কি লিখতে পারি 1 নিউটন। আর ডি মানে আমরা কি বলতে পারি, সবই কিন্তু ব্যবহারিক একক লিখছি, অর্থাৎ এসআই একক 1 নিউটন ইন্টু 1 মিটার। এবারে তাহলে আমরা বলতে পারি 1 নিউটন আর 1 মিটারের গুণফলই হচ্ছে এসআই একক, অর্থাৎ জুল যেটা বললাম। তাহলে জুলটার আমরা এখান থেকে কিন্তু ইংরেজিতে আমরা যেটাকে বলি যে শুধু, তাহলে যেটার কিন্তু সংজ্ঞা আমরা পেয়ে যাব। কীরকম না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো 1 নিউটন, আর যদি বস্তুর সরণ হয় 1 মিটার, তখন তাকে আমরা বলবো কি 1 জুল। তাহলে কার্যের ব্যবহারিক বা এসআই একক হলো জুল। আচ্ছা, এইবারে কার্য সম্বন্ধে মোটামুটি আমরা জানলাম, আরও অনেক কিছু ক্লাস মানে তোমরা অনেক পরে ক্লাসে জানবে এই জিনিসগুলো, যে কার্যের কীরকম কী ভাগ বা কীরকম কী জিনিসগুলো। এবারে আমরা একটা ঘটনা তোমাদের বলি। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যখন আমরা একটা গল্প বলছি, যখন আমরা মনে করো স্কুল থেকে একদিন মনে করো প্রচুর খেলাধুলা করে বাড়ি ফিরছি, আর একদিন একটু কম খেলাধুলা করে বাড়ি ফিরছি। তো স্বাভাবিকভাবে যেদিনকে প্রচুর পরিমাণে খেলাধুলা করেছি, ছুটাছুটি করেছি, স্বাভাবিকভাবে তোমাদের কি হয়, সেদিনকে বেশ এসে কি পড়া যায়, সন্ধ্যার সময় এলেই কি হয়, হ্যাঁ মানে ঝিমুনি চলে আসে, মানে পড়াশোনা একদমই হয় না। আচ্ছা, আর কি না, যেদিনকে একটু কম খেলাধুলা করা হয়েছে, একটু বেশ বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে জাস্ট স্কুল থেকে আমরা
বাড়ি পৌঁছে গেছি সেদিনকে বেশ পড়তেও পারি, অনেকক্ষণ আমরা জেগে থাকতেও পারি, ঝিমুনিটা আসে না। তার মানে কি আমরা যেদিনকে স্কুল থেকে বেশি পরিশ্রম করে বাড়ি ফিরছি সেই দিন কিন্তু আমাদের কাজটা বেশি হয়ে গেছে, অর্থাৎ পরিশ্রমটা বেশি হয়ে গেছে, তাই না? আর যেদিনকে আমরা মনে করো খুব কম পরিশ্রম করে বাড়ি ফিরছি তার মানে সেটা কাজটা কম হয়েছে সেদিন। তাহলে দেখো প্রথম যেদিনকে আমরা প্রচুর পরিমাণে খেলাধুলা করেছি, ছোটাছুটি করেছি, তার মানে ওখানে আমাদের শক্তির একটা ব্যাপার চলে আসছে, অর্থাৎ ওখানে কি হয়েছে, পরিশ্রমের ফলে ওখানে কিন্তু আমাদের শক্তি একটা কিন্তু ক্ষয় হচ্ছে। শক্তিটা হয়তো হঠাৎ করে আমি বললাম যে শক্তি তাহলে কি একটু আমি পরে বলছি। আচ্ছা, যেদিনকে আমরা কম পরিশ্রম করেছি সেদিনকে আমরা কিন্তু বেশ খেলাধুলা কম করেছি, মানে বাড়ি ফিরেছি সহজেই, ঠিকই আছে, শক্তির ব্যাপারটা সেখানে একটু আমাদের হয়েছে, কম পরিশ্রমের ফলে শক্তির অপচয়টা কম হচ্ছে তার মানে ওখানে। তাহলে আমরা এখানে একটা কথা শক্তির জায়গায় বলতে পারি খুব সহজে, যে যেদিনকে আমরা বেশি পরিশ্রম করেছি তার মানে আমাদের কাজ করার সামর্থ্যটা সেদিনকে কমে যাচ্ছে, আর যেদিনকে আমরা কম পরিশ্রম করেছি তার মানে সেদিনকে কাজ করার কি হয়েছে, আচ্ছা তাহলে কাজ করার সামর্থ্য, কাজ করার যার যত সামর্থ্য বেশি থাকবে তার তত শক্তি বেশি হবে। এই কথা আমরা বলতে পারি যে কাজ করার সামর্থ্য যার যত বেশি তার মানে তার শক্তিও তত বেশি হবে। আমি মনে করি তোমাদের দুজনকে বললাম যে তোমরা দুজন একই জায়গায় দাঁড়িয়ে একই রকমভাবে দুটো ঢিল ছোঁড়ো। আচ্ছা, তোমরা দুজনকে ঢিল একই মানে সমানভাবে ছুঁড়তে পারবে? আমার মনে হয় পারবে না। তাহলে কি হচ্ছে দেখো, একজনের ঢিল বেশি দূর ছোঁড়া হচ্ছে আর একজনের ঢিলটা কম দূর ছোঁড়া হচ্ছে বা কাছে গিয়ে পড়ে যাচ্ছে। তার মানে যার হচ্ছে ঢিলটা বেশি দূর গেছে তার হচ্ছে তাহলে কি কাজ করার সামর্থ্যটা বেশি, সে তার মানে শক্তিটা তার আমরা বেশি বলতে পারি। আর যে কাছে পড়েছে ঢিলটা তার মানে আমরা কি বলতে পারি, ওর কাজ করার সামর্থ্যটা কম, অর্থাৎ শক্তিটা কম। তাহলে আমরা শক্তির সংজ্ঞা হিসেবে বলতে পারি কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। এইখানে একটু বলে নেওয়া যেতে পারে, তোমাদের হয়তো সিলেবাসে সেইভাবে নেইও, কিন্তু জাস্ট একটু বলে নিচ্ছি আমি, যে শক্তিরও একটা কিন্তু পরিমাপ করা যায়, কেননা শক্তিও আমরা একটা ভৌত রাশি হিসাবে বলতে পারি। শক্তির ব্যবহারিক বা এসআই একক হলো জুল। সব শক্তিরই কিন্তু একটা এককই হয় জুল। সব শক্তি এইখানে বললাম কেন, তার মানে অনেক রকমের শক্তি আছে, তার মানে এটা ভাবতেই হবে। সেই শক্তিগুলো আমরা পরপর এক একটা করে আলোচনা করছি, এবং সেটা তোমরা একটু ভালো করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা কী ধরনের শক্তি বা শক্তির নামের সঙ্গে এগুলো কীরকমভাবে জড়িয়ে আছে। আমি প্রথমে এই বলটা নিচ্ছি, আর একটা স্কেল নিলাম, বলটা নিলাম আর একটা স্কেল নিলাম। দেখো বলটার সঙ্গে স্কেলটা কিন্তু যোগ করেছি, বলটার সঙ্গে স্কেলটাকে যোগ করেছি, কিন্তু কোনোরূপভাবে বলটা কিন্তু সরে যাচ্ছে না। আচ্ছা, এইবারে আমি কি করব, দেখো আস্তে করে স্কেলের আমার যেখানে অংশ রয়েছে সেখানেই থাকলো বাম দিকের মানে একটা শেষাংশ, আর একটা শেষাংশ আমি কি করছি, জাস্ট একটু কাত করে আকৃতির পরিবর্তন করছি। আকৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে কি হচ্ছে, একটা কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখা যাক, এবারে আমি হাতটা ছেড়ে দিলাম, কি হয় দেখি। কি হলো না, বলটা গিয়ে নিচে পড়ে গেল। যখন আমরা এই স্কেলটার আকৃতি পরিবর্তন করেছি, আকৃতি পরিবর্তনের ফলে ওখানে একটা কিন্তু শক্তি গিয়ে জমা হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে আর কি। কাজ হলে ওখানে একটা শক্তি জমা হয়ে যাচ্ছে, সেই শক্তিটাই হচ্ছে কি এখানে স্থিতিশক্তি। স্থিতিশক্তির ফলেই কিন্তু কি হচ্ছে না, এই বলটাকে যখন আমরা স্কেলটা ছেড়ে দিচ্ছি বলটা লাগার ফলে বলটা পড়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা বললাম কি এই একটা স্থিতিশক্তি। আচ্ছা, তারপর আরেকটা আমি দেখাচ্ছি, পরীক্ষা দেখাচ্ছি। দেখো এটা কি আছে, চা খাওয়ার ভাঁড়, তাই তো? অনেকেই দেখেছো না দেখোনি? ঠিক আছে, দেখেছো সবাই। আচ্ছা দেখো, এইটা আমি একটা হাতুড়ি নিয়েছি, হাতুড়িটাই কি করলাম, চা খাওয়ার ভাঁড়ায় আস্তে করে টাচ করে দিলাম। কি হলো, ভেঙে গেছে নাকি? না, ভাঙেনি।
যেরকম চায়ের কাপটা ছিল ঠিক সেই রকমভাবে থেকে গেছে। আমি আর একটু তুলে ছেড়ে দিলাম, কি হলো? ভাঙছে না। আচ্ছা দেখা যাক তারপরে কি করা যায়। ভাঙছে না। এইবারে আমি ভেঙে দিলাম, মানে কি একটু গতিশক্তিটা আমি দুবারই দিয়েছি, গতিশক্তি দুবারই প্রয়োগ করা হয়েছে, কিন্তু তখন ভাঙেনি। তার কারণটা হচ্ছে গতিশক্তি যেটা আমরা প্রয়োগ করেছিলাম ভাঁড়ের উপর, সেখানে কিন্তু প্রথমে গতিশক্তিটা কম ছিল। অর্থাৎ যখনই আমরা তুলেছি একটা ওর মধ্যে শক্তি তো জমা হয়েছে। আচ্ছা যখন আমি গতির উপর প্রয়োগ করছি, মানে খুব জোরে যখন উপর আমি ভাঁড়ের উপর প্রয়োগ করছি, তখনই কিন্তু এটা কেবলমাত্র ভাঙাটা সম্ভব হয়েছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে এইটা একটা ধরনের গতির ফলে একটা কাজ হলো, তার মানে এটা একটা কি বলতে পারি? গতিশক্তি। তাহলে আমরা দুটো শক্তি কিন্তু জেনে নিলাম, কি কি? স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। আচ্ছা আর একটা আমরা স্থিতিশক্তির পরীক্ষা আমরা দেখাই, দিলে আরো জিনিসটা হয়তো তোমাদের ক্ষেত্রে একটু ভালোভাবে বুঝতে। কিরকম? একটা কি নেওয়া হয়েছে, একটা জাস্ট কাঠের ব্লকের উপর স্প্রিং নেওয়া হয়েছে, স্প্রিং এর উপর একটা বলকে আটকে দেওয়া হয়েছে। বলটা কি পড়ে যাচ্ছে এখন স্বাভাবিক অবস্থায়? পড়ছে না। আচ্ছা আমি কি করব, এবার স্প্রিংটাকে একটু নিচে টানলাম, টেনে ছেড়ে দেই, দেখা যাক কি হয়। কি হলো? পড়ে গেল, তাই তো। আরেকবার দেখা যাক, তোমাদের হয়তো দেখতে ভালো লাগছে, এখন আরেকবার দেখাই, দেখা যাক। আচ্ছা দেখো আমি প্রথমে স্থির ছিল, চাপ দিলাম, চাপ দেওয়ার পরে ছেড়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে লাফিয়ে চলে গেল। তো এখানে তাহলে কি বলবো এটাকে? না যখন আমি স্প্রিং এর উপর চাপ দিয়ে যখন আমরা বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার পরে ওকে সংকুচিত করেছি, সংকুচিত করার পরে ওখানে একটা শক্তি জমা হয়ে যাচ্ছে। যে শক্তি জমা হলো সেই শক্তিটাকে আমি মানে হাতটা যখন সরিয়ে নিচ্ছি, সেটাই কিন্তু তখন ওই বলটাকে ফেলে দেওয়ার জন্যই যথেষ্ট, তার জন্যই বলটা পড়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি এক ধরনের স্থিতিশক্তি। এই স্থিতিশক্তি আর গতিশক্তিকে একসঙ্গে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে আমরা প্রথমে যে শক্তি পড়লাম সেটা হচ্ছে কিন্তু যান্ত্রিক শক্তি। আচ্ছা এরপরে এখন তো শীতকাল, বুঝতেই পারছো আমরা সোয়েটার পরে সবাই বসেছি, তো একটু দেখো হাতগুলো সবার গালে হাতগুলো গালে হাত ইয়ে করো, হাতগুলোকে গালে দাও, কি হচ্ছে দেখো, বেশ সবারই ঠান্ডা লাগছে, তাই তো। এবার একটু আমার মতন করে ঘষো, সবাই ঘষছো, দেখতে পাচ্ছি সবাই ঘষো। ঘষার পরে এবারে গালে দাও, কি হচ্ছে দেখো, কি হচ্ছে? গরম লাগছে। ঠিক, গরম লাগছে। কেন গরম লাগছে? তার মানে যখন আমরা হাতে হাতে ঘর্ষণ করেছি, তার মানে এখানে কিন্তু একটা কাজ হয়ে গেছে। অর্থাৎ সেই কাজটা কি না, অবশ্যই আমাদের হাতে হাতে ঘষা, মানে এটাকে আমরা কিন্তু বলতে পারি গতি তো পেয়েছেই, তার মানে এটা যান্ত্রিক শক্তি বলে দিই। একেবারে গতি শক্তি আর না বলে আমরা যান্ত্রিক শক্তিই বলি। তো এটা একটা যান্ত্রিক শক্তি হয়েছে। সেই শক্তিটা কি হয়েছে না, বারবার ঘষার ফলে একটা অন্য শক্তিতে রূপান্তর হয়ে গেছে, যে শক্তিটাকে আমরা বলছি কি, বা অন্য একটা শক্তিতে আমরা দেখতে পাচ্ছি যা চলে যাচ্ছে, সেটা হচ্ছে কিন্তু তাপ শক্তি। সেটা আমরা পরীক্ষার সাহায্যে করতে পারি। কিরকম ভাবে না, প্রথমে আমরা থার্মোমিটারের সাহায্যে আমরা হাতটা এমনি সাধারণ অবস্থায় যে হাত আছে সেটাকে আমরা নেব, কত টেম্পারেচার হয়েছে সেটা দেখবো। টেম্পারেচার মানে তাপমাত্রা, যেটা তোমরা অনেকে দেখেছো, থার্মোমিটার আমরা যেটা মেপে থাকি, তাপমাত্রা যেটা বলা হয় বা উষ্ণতা যেটা বলা হয়, সেই থার্মোমিটারের সাহায্যে কিন্তু আমরা মাপতে পারি। একটা আমরা তোমাদের পরীক্ষা করে দেখাবো, পরে সেটা দেখাচ্ছি একটু। তাহলে এইটা গেল, আমরা আরেক ধরনের শক্তি পেলাম, যে শক্তিটাকে বলা হচ্ছে কি তাপ শক্তি। তোমাদের দেখো ছবিতেও আমি দেখিয়েছি, একটা হাতের সঙ্গে হাতকে ঘষা হচ্ছে, ঘষার ফলে ওখানে এই যে লাল লালগুলো দেখা যাচ্ছে না, ওগুলো কিন্তু আমি দেখিয়েছি, যদিও এইভাবে আমরা তাপ দেখতে পাই না বা উষ্ণতাকে দেখা যায় না, তো জাস্ট দেখিয়েছি যে উষ্ণতা এইভাবে উৎপন্ন হচ্ছে আর কি। আচ্ছা বেশ, এবারে আমরা অন্য আরেক শক্তি বলবো, সেটা কি দেখো, একটা আমি কি করেছি, একটা ধাতব দণ্ডটা নিয়েছি। ধাতব দণ্ডের উপর আমি কি করছি, সেই ডাম্বেল একটা যে আমরা হাতুড়ি যেটা নিয়েছিলাম, সেই হাতুড়িটাকে আঘাত করছি। দেখো কি হলো, কিছুই হচ্ছে কি, হচ্ছে না। আমি কিন্তু ধরে রেখেছি, এখানে কিন্তু কোনো কিছু জিনিস আমরা কিছু কি পাচ্ছি, কানে কিছু শুনতে টুনতে পাচ্ছি, কিছু কি না শুনতে পাচ্ছি না। আঘাত করলাম, কি হলো, একটা ফট করে শব্দ হলো, তাই তো। আচ্ছা দেখো শব্দ হচ্ছে, তবে এইটার শব্দ সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু এই শব্দটা একটু কম আমরা পাচ্ছি, কিন্তু এর বদলে যদি আমরা অন্য কিছু জিনিস ব্যবহার করি, তাহলে আরো বেশি শব্দ আমরা শুনতে পাবো আর কি। তো যাই হোক, এইখানে একটা কি হলো না, আমি একটা হাতুড়ি দিয়ে আঘাত করছি, মানেই এখানেও কিন্তু একটা ওর উপর আমরা একটা কাজ করছি, কাজের ফলে এখানে একটা শব্দ সৃষ্টি হচ্ছে, একটা শক্তি সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি কি শব্দ শক্তি।
তাহলে আরেক ধরনের আমরা শক্তি সম্বন্ধে জানলাম, যেটা হচ্ছে কি শব্দ শক্তি। এবারে আমরা দেখো একটা কি নিয়েছি, একটা মোমবাতি নিয়েছি। আচ্ছা, মোমবাতিটাই কি করলাম, জ্বালিয়ে দিচ্ছি। দেখো মোমবাতিটা জ্বালালাম। মোমবাতি জ্বালানো হয় কেন না, মোমবাতি জ্বালানো হয় এই কারণেই যে অন্ধকারকে দূর করার জন্য। আচ্ছা, এইখানে একটা জিনিস হয়তো তোমরা এখন তো অনেক ছোট, তোমরা হয়তো জিনিসগুলো বুঝতে পারবে না এতটা, জাস্ট আমি তবুও বলে নিই যে এইটা একটা মোমবাতি। এইখানে মোমবাতি জ্বালানোর ফলে কিন্তু এখানে একটা রাসায়নিক পরিবর্তন হয় মোমবাতির মধ্যে। মোমবাতির মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়ে কি হয় না, মোমবাতিটা আস্তে আস্তে গলে যায়, আর এখান থেকে আমরা আলোটা কিন্তু পাই। তো আলো কিন্তু যেরকম আমরা আগে বললাম, ওই যে শব্দ বলো বা যান্ত্রিক শক্তি বলো বা তাপ শক্তি বলো, এইগুলো আমরা কিন্তু যেরকম শক্তি পেয়েছি, আলো কিন্তু এক ধরনের শক্তি। সেটা আমরা শুধু মোমবাতি নয়, আমরা মনে করো একটা জ্বালালাম, এমনি ভাস্কর বাল্ব যেটা বলা হয়, সেই ভাস্কর বাল্ব জ্বালালাম, ভাস্কর বাল্বও কিন্তু জ্বলছে। তার মানে এগুলো শব্দ আমরা কি বলতে পারি, এক ধরনের আলোক শক্তি বলতে পারি। ঠিক আছে, এগুলো সব আমরা আলোক শক্তি বলতে পারি। তবে এইগুলো আবার একটা রূপ অন্য একটা রূপে পরিবর্তন হয়। মানে এই যে আমরা বলছি মনে করো আলোক শক্তি, এখানে কিন্তু আমরা যদি দেখি অন্য একটা রূপ আমরা পেতে পারি এর, অর্থাৎ পাশাপাশি থাকলে গরম লাগবে। আর একটা আমরা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে কি, দেখো এখানে একটা আমরা কি করেছি, দুটো এমনি সেল নেওয়া হয়েছে। টর্চে যে আমরা ব্যবহার করি সেলগুলো, সেই দুটো সেল নেওয়া হয়েছে। সেলের দুটো প্রান্ত আছে দেখো, হ্যাঁ, দুটো প্রান্তের সঙ্গে আমরা কি করেছি, এমনি যে টর্চের যে বাল্ব, সেই টর্চের বাল্ব লাগিয়ে দিয়েছি। টর্চের যে বাল্বগুলো হয় সেগুলো লাগিয়ে দিয়েছি। দেখো এবার লাগাচ্ছি আমি, কি হচ্ছে জ্বলছে। অর্থাৎ যখন আমরা দেখো এখানে একটা সেল নিয়েছি, সেলের মধ্যে একটা প্রবাহ হচ্ছে, যে প্রবাহটা আমরা কি হিসাবে পড়বো পরে, তড়িৎ প্রবাহ হিসাবে। তড়িৎ প্রবাহের ফলে কিন্তু এইখানে কি হচ্ছে না, ভাস্কর বাল্বটা জ্বলছে, যেটা আমরা টর্চের ব্যাটারিটাতে দেখতে পাই। তো এইটাকে আমরা কি বলতে পারি না, এইটাকে বলতে পারি আমরা তড়িৎ শক্তি। তড়িৎ থেকে পাওয়া যাচ্ছে বলে এটা আমরা তড়িৎ শক্তি বলতে পারি। তাহলে আমরা এখনো পর্যন্ত চারটে মতন শক্তি আমরা জানতে পারলাম। এরপরে আমরা আসবো অনেকগুলো আলপিন নিলাম। আলপিনের কাছাকাছি একটা আমি চুম্বক নিয়েছি, এটাকে বলা হয় দণ্ডচুম্বক। দণ্ডচুম্বক একটা নিয়েছি। চুম্বকের একটা আকর্ষণ বল থাকে, তোমরা জানো। আকর্ষণ বল বলতে কেবলমাত্র এরা লোহা, নিকেল, কোবাল্ট, এই তিনটি ধাতুর বস্তুকে আকর্ষণ করতে পারে, অন্যান্যগুলোকে পারে না। তো আমি দেখো পরীক্ষাটা দেখো কিভাবে করছি আমি। চুম্বকটাকে আমি যখনই আলপিনের কাছে নিয়ে আসলাম, সেখানে সে কি করলো না, আলপিনগুলোকে টেনে নিচ্ছে কাছে। খুব সুন্দর দেখা যাচ্ছে, বুঝতেই পারছো তোমরা যে টানছে কিভাবে। হ্যাঁ, তার মানে এইখানে একটা কি করছে না, সেটা একটা বল প্রয়োগ করছে। অবশ্যই বল প্রয়োগ করার ফলেই কিন্তু এখানে কি হয়েছে না, আলপিনগুলোর সঙ্গে এর আকর্ষণ হয়েছে, অর্থাৎ বল প্রয়োগ করেছে এবং সরে এসেছে। তাহলে এটাকে আমরা চুম্বক শক্তি হিসেবে বলতে পারি। জলে যদি আমরা চুন দিই, জলে চুন দিলে কি হয়, জলে চুন দিলে তোমরা অনেকেই দেখেছো, আমরা যখন পুকুর টুকুরের জলকে যখন পরিষ্কার করি, তো কি করা হয় না, চুন দিয়ে আমরা পুকুরের জলকে পরিষ্কার করে থাকি, গ্রামগঞ্জে বিশেষ করে। তো আমরা তখন যদি কেউ খেয়াল করো, তাহলে দেখবে যে জলে যখন আমরা চুনকে দিচ্ছি বা চুনের মধ্যে যখন আমরা জলকে ঢালছি, সেখানে একটা কি হচ্ছে না, একটা কিছু একটা ঘটে। সেই একটাকে আমরা যেটা বলতে পারি রাসায়নিক একটা পরিবর্তন হয়। সেই রাসায়নিক পরিবর্তনের ফলে কিন্তু এখানে তাপ উৎপন্ন হয়। সেটা আমরা একটু দেখে নেবো আর কি, এক্সপেরিমেন্টের মাধ্যমেই দেখে নেবো কিভাবে হচ্ছে না হচ্ছে। দেখো একটা ফ্লাক্স নিলাম। ফ্লাক্সের মধ্যে আমরা কি করব, কিছু পরিমাণে চুন নেব। আর কি করছি, ওতে আমি জল ঢেলে দিচ্ছি।
এইবারে দেখো এই যে থার্মোমিটারটা আছে, এই থার্মোমিটার সাহায্যে কি করা হয়, তাপমাত্রা বা উষ্ণতা আমরা পরিমাপ করি। এর একটা প্রায় কতই আছে, এটা সেন্টিগ্রেড স্কেল। আচ্ছা, এর ঘরগুলো এক একটা ঘর হচ্ছে 10 থেকে 20-র মধ্যে 10টা ঘর রয়েছে, মানে এক একটা ঘরের মান হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে, তার মানে 20 ডিগ্রিতে রয়েছে। আচ্ছা, এইবারে দেখলাম যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, তাহলে আমরা এটা চুনের একটা কি নিয়েছি, দ্রবণ নিয়েছি। এবারে দেখা যাক এর উষ্ণতাটা কত হচ্ছে। তার মানে এর একটা তাপ উৎপন্ন হয়েছে। এবারে তোমরা একটু হাত দিয়েও তোমরা যদি দেখো যে এর একটা রাসায়নিক পরিবর্তনের ফলে উষ্ণতাটা বেড়ে গেছে, সেটা আমরা থার্মোমিটারের সাহায্যে ধরতে পারছি। আচ্ছা, তাহলে এই একটা আমরা দেখতে পেলাম, এইটা একটা রাসায়নিক পরিবর্তন হলো, রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ উৎপন্ন হলো। তাপ যেহেতু এক ধরনের শক্তি, তাহলে আমরা এটাকেও বলতে পারি রাসায়নিক শক্তি। এবারে আমরা খুব অপ্রচলিত মানে একটা কথা তোমাদের কাছে হয়তো হতে পারে, মানে বা নতুন হতে পারে, সেটা হচ্ছে কি পারমাণবিক শক্তি। তো পারমাণবিক শক্তি, পরমাণুর কথাটা তোমরা কি আগে জেনেছো? জানোনি? আচ্ছা, ঠিক আছে। পরমাণু হচ্ছে, আমরা সহজভাবে তোমার যদি বলতে চাই তোমাদের মতন করে, তাহলে আমরা বলতে পারি কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। এই পর্যন্ত জেনে রাখো। ওর মধ্যে আবার যদি ভাঙা যায় অনেক কিছু ব্যাপার পাওয়া যায়, এগুলো আমরা বলছি না, জাস্ট একটা সবচেয়ে ছোট কণা যার মধ্যে সব পদার্থের সব ধর্মই বজায় থাকে। মনে করি যদি লোহা হয়, যদি পরমাণু হয়, সেটাও পরমাণু অবস্থায় আমরা কি পাবো, লোহাটাই পাবো আর কি, এইটুকু বলে দেওয়া যায়। এবারে এই কিছু কিছু মৌল আমরা সাধারণভাবে পাই বা কিছু পদার্থ পাই যে আমাদের প্রকৃতিতে, যারা কিনা আমাদের কাছে খুব ভয়ঙ্কর মৌল হিসাবে পরিচিত বা পদার্থ হিসাবে পরিচিত। সেগুলো কি না, সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, যেমন হচ্ছে কি ইউরেনিয়াম, রেডিয়াম, এইগুলো। জাস্ট নামগুলো জেনে রাখো, এর সম্বন্ধে অনেক কিছু রসায়নে পড়বে, উঁচু ক্লাসে জানবে, জাস্ট এইটুকুই জেনে রাখো। এইসব পদার্থগুলোর মধ্যে বা মৌলগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি লুকিয়ে থাকে। সেই শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ভয়ঙ্কর কিছু ঘটাতে পারি, যেটা আমরা দেখেছিলাম হিরোশিমা নাগাসাকিতে। 2টো বোমা ফেলে পুরো নষ্ট করে দেওয়া হয়েছিল ওই জায়গাটাকে, এবং তার ভয়ঙ্কর রূপ আমরা আজ পর্যন্ত সেগুলো শুনতে পাই বা দেখতে পাই। বিভিন্ন রকম ছবিও আমরা দেখতে পাই এখন কি হচ্ছে, যারা নতুন নবজাত শিশু যারা, তাদের মধ্যে ওই ইফেক্টগুলো রয়েছে। 2টো বোমের নাম কি ছিল, ফ্যাটম্যান আর লিটল বয়, এই 2টো বোমা। তো যাই হোক, এইখানে কি হয় না, এইখানেও কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন ঘটে। সেই রাসায়নিক পরিবর্তন না বলে আমরা এখানে বলবো পরমাণুর পরিবর্তন। সেই পরমাণুটাকে আমরা বলবো পারমাণবিক শক্তি। যে শক্তি ছবি আমরা এখানে দেখিয়েছি, শক্তিটা কি না, প্রথম ছবিটাই দেখো। প্রথম ছবিটা দেখানো হচ্ছে যে পরমাণু বোমাটা কিভাবে বিস্ফোরণ হয়েছিল, তার ভয়ঙ্কর রূপ কি হয়েছে। তার মানে এখানেও কিন্তু আমরা বলতে পারি যে পারমাণবিক এক ধরনের পরমাণু থেকে যে পাওয়া শক্তি, সেটাও কিন্তু এক ধরনের শক্তি, এবং সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। তাহলে আচ্ছা, তোমাদের তাহলে কত ধরনের শক্তির কথা বলা হলো এইখানে ক্লাসে এখনই পরপর একটু ভেবে নেওয়া যাক। সেগুলো হচ্ছে প্রথমে কি, যান্ত্রিক শক্তি, তারপরে হচ্ছে তাপ শক্তি, আচ্ছা তারপরে হচ্ছে কি শব্দ শক্তি, তারপরে আলোক শক্তি, তারপরে তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি এবং পারমাণবিক শক্তি। তার মানে আমরা কিন্তু 8 ধরনের শক্তি পেলাম এইখানে পরপর, তোমাদের মোটামুটিভাবে বোঝা গেছে। এবার এই শক্তিগুলো কিন্তু আমরা বলতে পারি যে এইগুলোর একটা শক্তিতে রূপান্তরিত হতে পারে। কীরকম আমি একটু দেখাই তোমাদের কয়েকটা ঘটনা, দিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে না স্যার, যে আমরা শক্তিগুলোর কিন্তু পরপর রূপান্তর করতে পারি। যদিও আমরা পড়ানোর সময় বলে দিয়েছি, কিন্তু প্রতিটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বলেছি যে শক্তির কিন্তু রূপান্তর হচ্ছে, যে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় শক্তি রূপান্তরটা হচ্ছে। আচ্ছা, তোমাদের অনেকের বাড়িতে এটা রয়েছে, এইটা কি, এটা কি, এটা হচ্ছে গুলতি, তোমাদের ছোঁড়ার জন্য এটা ব্যবহার করা হয়। মানে এটা তোমার ওই বানর টানর এলে তাড়ানো টানোর ক্ষেত্রে বিশেষ করে গ্রামেগঞ্জে কাজে লাগে। তো এইটার সাহায্যে আমরা কি করি না, এই যেগুলো বললাম। আচ্ছা, অনেক সময় পাখিটা কি মারা হয়, দেখো এই গুলতিটার মধ্যে আমি একটা কি করেছি, একটা বল, একটা লাল বল নিয়েছি। লাল বল নিয়ে কিন্তু আমি দেখো জাস্ট ধরে রেখেছি, ধরে রেখে আমি কিন্তু ছেড়ে দিলাম, কি হলো, বলটা এখানেই পড়ে গেল। আচ্ছা, এইবারে দেখো আমি কিন্তু এইটাকে টানছি, টানার পর দেখো কোথায় যায়, কি হলো,
এইখানে পড়ে গেছে, তার মানে আমার টানাটা ঠিক হয়নি, মানে অর্থাৎ এইখানে আমি যে কাজটা করছি সে কাজটা ঠিক হয়নি। এবার দেখো আমার এ থেকে বেরিয়ে গেছে, তার মানে এখানে কি হলো বলতো, যখন আমি টানটা প্রয়োগ করেছি, টান প্রয়োগ করার ফলে এখানে একটা শক্তি জমা হয়ে যাচ্ছে, সেই শক্তিটা এখানে স্থিতিশক্তি হিসেবে বলের মধ্যে জমা থাকছে, যখন আমি ছাড়ছি সেই স্থিতিশক্তিটা গতিশক্তি রূপান্তর হয়েছে। তার মানে এইখানে কিন্তু শক্তির যে রূপান্তর হচ্ছে সেটা আমরা খুব সহজে দেখাতে পারলাম। যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিও সেই রকম হয়, যান্ত্রিক শক্তি থেকে আলো হয়, তড়িৎ থেকে তাপ হয়, এইসব ব্যাপারগুলো আমরা কিছু কিছু দেখিয়েছি। যেরকম যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি যে ঘটনাটা বলেছিলাম সেটা তোমরা পরীক্ষাও করতে পারো, একটা থার্মোমিটার নিয়ে, আমি পরীক্ষাটা দেখাচ্ছি না, তো কিভাবে দেখানো যেতে পারে না, ওই যেটাভাবে ঘটনাটা বলেছিলাম যে হাতে হাতে ঘষলাম, যার ফলে সেটা হচ্ছে কি এক ধরনের যান্ত্রিক শক্তি হলো, আর সেখানে আমরা যদি থার্মোমিটার দিই তাহলে কিন্তু তাপ শক্তি হয়, সেটা আমরা বুঝতে পারবো। যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি বলতে দেখো এই যে আমি দেখিয়েছিলাম ঘটনাটা, আমি ঘটনাগুলো যেগুলো দেখিয়েছি সবগুলোইতে কিন্তু যে শক্তি রূপান্তর হচ্ছে সেটা কিন্তু প্রায় দেখানো হয়েছে। যেরকম এখানে বাল্ব জ্বলছে, ভাস্কর বাল্ব একটা জ্বলছে, এইখানে আমি কি করেছি, সুইচটা রেখেছি, সুইচটা আমার হাতে আছে, হাতে আছে, কি করলাম, এই যে এটা হচ্ছে হাত, এটাই সুইচ, আমার সুইচের মধ্যে হাতটা রয়েছে, আমি কি করছি, সুইচ অন করছি, অন করার সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলছে দেখো, আবার যখন অফ করছি তখন কিন্তু, তার মানে দেখো যখন আমি এখানে সুইচ অফ অন করছি তার মানে এখানে কিন্তু যান্ত্রিক শক্তি দেওয়া হচ্ছে, যান্ত্রিক শক্তি দেওয়ার ফলে এখানে কি হয়েছে না, সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে, তার সঙ্গে আলোক শক্তি আবার হচ্ছে, এইসব ব্যাপারগুলো আমরা বলতে পারি। তাহলে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি হচ্ছে সেটা আমরা বলতে পারি, বা তড়িৎ যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি হচ্ছে সেটা আমরা বলতে পারি। এখানে না, এখানে যেটা হলো সেটা যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি হলো। এবারে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিও আমরা কিন্তু বলতে পারি। এই যে ভাস্কর বাল্বটা জ্বালালাম, ভাস্কর জ্বালালে কিন্তু এখানে তা গরম হয়ে যাবে স্বাভাবিক, আমরা নিজের হাত দিয়ে দেখতে পারি। হ্যাঁ, এখানে দুটোই হচ্ছে, যে তড়িৎ থেকে আলো হচ্ছে, আবার হচ্ছে যান্ত্রিক থেকে কি হচ্ছে, আলোক শক্তিও হচ্ছে, সেটা আমরা দুটো একসঙ্গেই দেখাতে পারি এই জায়গাটায়। শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, বা বিশেষ করে কালী পুজোর সময় যেটা আমরা প্রায় করে থাকি অনেকেই, যে আমরা একটা চকলেট বোম নিয়ে আসলাম, দিয়ে আমরা কি করলাম না, মাটির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে ফাটিয়ে দিলাম, বেশ মজা পাই আমরা, হাঁড়ির এটা পুরো একদম মানে বাস্ট হয়ে চলে যায়। তার মানে এখানে কি হচ্ছে না, শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি হচ্ছে। সেটার আমরা একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা দেখালেই বুঝতে পারবে। একটা সেটআপ করা আছে, যেই সেটআপে দেখানো হচ্ছে কি, যে একটা, যে ভিডিওটা দেখানো হচ্ছে দেখো, একটা স্পিকার আছে, স্পিকারটা কোথায়, একটা দেখো কাঁচের পাত্র রয়েছে, কাঁচের পাত্র ঠিক পিছনে কালো হয়ে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা স্পিকার, যেখানে থেকে প্রচুর পরিমাণে শব্দ আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এবার এখান থেকে শব্দ সৃষ্টি হচ্ছে, কাঁচের পাত্রটা কিন্তু কাঁপছে, এত বেশি শব্দ হচ্ছে কিন্তু কাঁপছে, কাঁপতে কাঁপতে কি হচ্ছে দেখা যাক। দেখো আগের কাঁপার থেকে এখন কাঁপাটা কিন্তু বেশি হচ্ছে। এক সময় আমরা কি লক্ষ্য করো একটু, কি হচ্ছে দেখো একটু ব্যাপারটা, এক সময় কাঁপতে কাঁপতে কিন্তু কাঁচের পাত্রটা কি হলো, ভেঙে গেল। তার মানে আমরা বলতে পারি যে এইখানে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর হয়েছে। আচ্ছা, তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তির রূপান্তর আমরা কলিং বেলে দেখতে পাই, যেটা, যে কলিং বেল সাধারণভাবে কোথায় ব্যবহার করা হয় না, ঘরের দরজার মুখের কাছে করা হয়, সুইচ দিলেই সেটা সাধারণভাবে কি হয় না, ঘরের ভিতরে যে এটা থাকে, অ্যালার্মটা থাকে, সেটা বাজতে থাকে। তাহলে এখানে কি দেখতে পাওয়া যায় না, এখানে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি যে রূপান্তর হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাই। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি আমি আগেই পরীক্ষাটা করে দেখেছি, সেখানেও শক্তি রূপান্তর হচ্ছে, যে রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপান্তরটা হয়। যান্ত্রিক শক্তি শব্দ শক্তি বাজানো হয়েছে তোমাদের, এটা দেখানো হয়েছে। যান্ত্রিক শক্তি আমরা যখন হাতুড়ি দিয়ে আঘাত করছিলাম তখনই সেখানে আঘাতের সঙ্গে সঙ্গে যান্ত্রিক শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয়েছিল। চুম্বকের সাহায্যে পেরেকের চলনও দেখানো হয়েছে, চুম্বক শক্তি সেখানে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর, এটা তোমরা সালোক সংশ্লেষ একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের জীবন বিজ্ঞানের বইতে, যেটা তোমরা ক্লাস 9-10 গিয়ে পড়বে। সেখানে কি হয় না, সূর্য থেকে যে রশ্মিটা আসে সেটা আলোক শক্তি এক ধরনের, মানে আলোক শক্তি এক ধরনের নয়, আলোক শক্তি, সেই আলোক শক্তিটা উদ্ভিদের মধ্যে রাসায়নিক পরিবর্তন হয় এবং রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে একটা রাসায়নিক শক্তি রূপান্তর হয়, সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, তোমাদের
একটা হোম ট্যাক্স দিচ্ছি, যেখানে আমরা কয়েকটা ঘটনাকে বলেছি, সেখানে বলে তোমাদের পরের দিন করে নিয়ে আসতে হবে কোন শক্তিতে কোন শক্তির রূপ বদলাচ্ছে। যেমন হচ্ছে মোমবাতি জ্বালানো হলো কি হবে, ব্যাটারি চালিত রেডিওকে চালানো হলো কি হবে, কয়লা পোড়ানো হলে সেখানে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তর হচ্ছে, মাইক্রোফোন ব্যবহার করা হলে সেখানে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তর হচ্ছে, সেগুলো তোমরা পরের দিন অবশ্যই করে নিয়ে আসবে। দিলে শক্তি রূপান্তরটা আশা করি আরও ভালোভাবে তোমাদের কাছে বোঝা যাবে। ঠিক আছে, এই পর্যন্তই থাক, পরের দিন আমরা নতুন আবার জিনিস পড়াবো।